তোমাদের সামনে আবার চলে এলাম লাইভে। তো আনফর্চুনেটলি গ্যাপিংটা তো অবশ্যই হলো, কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমি গ্যাপিংটা পছন্দ করি না আমার ক্লাসে। রাতে এতে ডিস্ট্রাকশন চলে আসে এবং এতে অ্যাকচুয়ালি কনসিস্টেন্সির একটা প্রবলেম হয়। তো যাই হোক, আজকে আমি একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ছোট্ট কনসেপ্ট। আজকে ক্লাসটা বা আজকে তোমার ওই লাইভটা বেশিক্ষণের জন্য হবে না, কারণ কালকে সকালে আমার অফিস আছে। কিন্তু যেটা আলোচনা করার বিষয় সেটা তো অবশ্যই আলোচনা করব, কিন্তু একটা কথা তোমাদের বলি যে আজকে আমি আমাদের এখানে যাদের বাচ্চাদের আমি দেখছি বা দেখেছি, এখন তো ছুটি চলছে, প্রত্যেকটা বাচ্চা যারা ক্লাস, আমার যারা ভিডিও যারা শোনো, যারা ক্লাস 9, 10, 11, 12 পড়াশোনা করো, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি এটা, তারা কিন্তু বেসিক্যালি দেখো, যে সময়টা তোমরা এখন পার করছো ক্লাস 9, 10, 11, 12 এরপরে গ্র্যাজুয়েশন, এই 5 থেকে 6টা বছর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা হয়তো তোমাদের সবাই অনেকেই বলেছে এর আগে, আমিও তোমাদের আজকে বলছি, কারণ কনসেন্ট্রেশনের এখন যা পরিস্থিতি, এখন যা সমাজ, এখন আমাদের যে সোসাইটি, আমাদের এখানে কিন্তু চারিদিকে ডিস্ট্রাকশন আছে। তোমাদের কনসেন্ট্রেশনকে ব্রেক করার জন্য অনেক রকম এলিমেন্টস তোমাদের চারিদিকে আছে। মোবাইল ফোন তো অবশ্যই আছে, বিভিন্ন রকম বন্ধুবান্ধব, বিভিন্ন রকম গ্যাজেটস, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস সবই আছে, মিডিয়া তো অবশ্যই আছে, টিভি ফিভি সব কিছু। তো এখানে এমন এমন সব ডিস্ট্রাকশন আছে, তো তোমাদের নিজস্ব যে বেসিক যে তোমাদের কাজটা পড়াশুনো, ঠিক আছে, পড়াশুনো বা তোমাদের যা অ্যাকচুয়াল যে ডেলি যে রুটিন অ্যাক্টিভিটিস যেগুলো এসেনশিয়াল একটা স্টুডেন্টদের জন্য, সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটতে পারে বা সেগুলো কিন্তু ঘটছে। কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, পড়াশোনা করা যাচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। তো সেই জায়গা থেকে তোমাদের একটা কথা বলছি, দেখো, ইটস নট ইজি, ডেফিনেটলি কোনোটাই অ্যাকচুয়ালি ইজি নয়, কিন্তু তা সত্ত্বেও বলছি, এখন কনসেন্ট্রেশন করে এই সমাজে, এই যুগে কনসেন্ট্রেশন করাটা খুব টাফ। যেখানে আমরা বড়রা, তোমাদের থেকে যারা বড়, তারাও অনেক ডিস্ট্রাকশানে ভুগছি, ঠিক আছে, অনেক প্রবলেমের মধ্যে ভুগছি। কারণ আমি নিজে আজকে যে তোমাদের সাথে লাইভ করছি, আমি নিজেও কিন্তু ডেফিনেটলি মোবাইল অ্যাডিক্টেড। হ্যাঁ, তো কিছু করার নেই, যে ট্র্যাপের মধ্যে আমরা আটকে পড়েছি বা যে ট্র্যাপটা আমাদের মধ্যে চলে এসছে, আমরা যে ট্র্যাপে পড়ে আছি, সেই ট্র্যাপ থেকে বেরোনোটা খুব টাফ। এবং এই ট্র্যাপ থেকে যদি প্রথম দিকে বেরোনো না যায়, তোমাদের বয়সে, আমরা যখন আমাদের বয়সে ছিলাম তখন কিন্তু আমরা পড়াশোনা করতাম ডেফিনেটলি, কনসেন্ট্রেশন ছিল, কিন্তু আমাদের কিছু প্রবলেম, যদি কিছু আমরা লাইফে ফেল করে থাকি, সেটা অন্য কোনো কারণে হয়তো হচ্ছে, এটা কিন্তু এখন যেটা তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কনসেন্ট্রেশনের অভাব দেখা যাচ্ছে। এবং এখান থেকে বেরোতে গেলে তোমাদের কিন্তু ইটস নট ইজি। আমি বারবার বলছি, এটা সোজা ব্যাপার নয়। সব কিছু ছেড়ে, সব কিছু বন্ধ করে তোমাদের আগে পড়াশোনাটা করতে হবে। এবং আমি যে ক্লাসগুলো করাচ্ছি, বা তোমার অন্য টিচার্স যারা তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছে বা বলবে, যেগুলো শুনবে, যেগুলো ক্লাসে যেগুলো শুনবে, সেগুলো বাড়িতে এসে, এবং আমার এর আগে অনেক রিলে আমি বলেছি বা অনেক ভিডিওতে আমি বলেছি যে তোমরা যেটা বাড়ি পড়াশুনো করবে সেটাই লিখবে, এতে কনসেন্ট্রেশন অবশ্যই বাড়বে, কনসেন্ট্রেশন বাড়তে বাধ্য ডেফিনেটলি। এতে কোনো বিকল্প নেই। লেখালেখি করাটা বা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করাটা বা কোনো কিছু একটা কন্টেন্ট দেখে সেটা একটা ডায়েরিতে বা একটা নোটবুকে লেখা, সেটা কিন্তু এর উপকারিতা কিন্তু মারাত্মক। আমি এর আগে বারবার বলেছি, এখনও বলছি, কনসেন্ট্রেশন বাড়াবার জন্য, মোবাইল অ্যাডিকশান কমানোর জন্য, বিভিন্ন রকম সোশ্যাল ডাইলেমা যেগুলো বা সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো, মানে মোবাইলে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস বা এই যে সোশ্যাল মিডিয়ার এই মানে এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য রাইটিং হ্যাবিটটা কিন্তু মারাত্মক দরকার, ভীষণভাবে দরকার। এবং এটা করে যাও, তোমরা দেখবে তোমরা এর উপকার অবশ্যই পাবে। পরীক্ষার খাতাতে বা পরীক্ষার এক্সাম হলে তো পাবেই পাবে, এবং ভবিষ্যতের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ডেফিনেটলি এর উপকার তোমরা পাবে। এবং তোমরা একটা মন স্থির করে, ধীর স্থিরে তোমাদের যে অভিষ্ট লক্ষ্য, যেটা মানে তোমাদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য দিকে তোমরা এগিয়ে যেতে পারো। তো যাই হোক, তো এইটাই হচ্ছে কথা। কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা বড়দের একটা কথা আছে, সেটা হচ্ছে যে নিজের তৈরি যন্ত্রণার বোঝা বহন করা ভীষণ টাফ। এটা আমার ভীষণ ফেভারিট একটা সেন্টেন্স, যেটার সাথে আমি কিছুটা ওতপ্রোতভাবে জড়িত। আমি সবার জন্য বলছি, এটা ভুল যদি একবার হয়, দুবার হয়, ঠিক আছে, সেখান থেকে যদি শুধরে বেরিয়ে আসা যায়, সেটা তাহলে ঠিক আছে। কিন্তু কিছু ভুল যদি জেনে শুনে, বা কিছু ভুল যদি এমন করা হয়, যদি অন্যায়, সেটা সেই অন্যায় থেকে বা সেই ভুল থেকে যদি তুমি বেরিয়ে আসতে না পারো,
সেটা কেরিয়ারের ক্ষেত্রে হোক, পার্সোনাল লাইফের ক্ষেত্রে হোক, বা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে হোক, সেই ভুলে যদি বেরিয়ে আসতে না পারো, তাহলে কিন্তু ওই একটা ভুল তোমাকে সেখানে ওই ভুলটার শুধরাবার জন্য যে কনসেন্ট্রেশনটা দরকার, সেই কনসেন্ট্রেট করে সেই ভুল থেকে যদি বেরিয়ে আসতে না পারো, তাহলে সেই ভুলটাকে পরে ভবিষ্যতে ফার্স্টেড হয়ে গিয়ে সেই ভুল থেকে বেরোবার জন্য তুমি আরেকটা বড় ভুল করবে, আবার সেই আরেকটা বড় ভুল করার ভুলের থেকে বেরিয়ে আসতে আরো একটা বড় ভুল করবে। এরকম করতে 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 একটা লাইফ কিন্তু স্পয়েল হয়ে যেতে পারে। ওই জন্য যারা স্টুডেন্ট আছো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা প্রফেশনাল লাইফ সবে শুরু করেছে তাদের উদ্দেশ্যেও বলছি, পয়সা রোজগার করলে পয়সাটাকে সেভ করার চেষ্টা করো। যারা পড়াশুনো করছো, পড়াশুনো করার সময় পড়াশোনাটাকে প্রায়োরিটি দাও। মা বাবা যেটার জন্য তোমাকে, যার জন্য তো তোমার জন্য টেনশন করে, তোমার মেন ফার্স্ট কাজ হচ্ছে পড়াশুনো করা, এডুকেশন। এবং সেটা করার জন্য তোমাকে যে আমি যে অভ্যেসগুলো বললাম, লেখার অভ্যেস, কনসেন্ট্রেশন করা, কনসেন্ট্রেশন বাড়ার জন্য যে যে লেখালেখি করা বা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা, সেগুলো সব কিছু করা, বড়দের রেসপেক্ট করা, বাবা মাকে তো অবশ্যই রেসপেক্ট করা, প্লাস যারা তুমি যে স্কুলে পড়তে যাচ্ছ সেই স্কুলে একটা গেট কিপার থেকে আরম্ভ করে টপ লেভেলের প্রিন্সিপাল সবাইকে রেসপেক্ট দেওয়া, টিচারদেরকে রেসপেক্ট দেওয়া, যে টিচার তোমার ক্লাসে আসছে। এইগুলো প্রাইমারি একটা, মানে এগুলো হচ্ছে আধ্যাত্মিকতা বা এগুলো হচ্ছে স্পিরিচুয়াল এডুকেশন। এই এডুকেশনটা থাকা কিন্তু সবার আগে দরকার। তবে গিয়ে তুমি যে মেন পড়াশোনা, তুমি মেন স্ট্রিম যে তোমার যে এডুকেশন পড়াশোনা, সেখানে কিন্তু কনসেপ্ট করতে পারবে। যাই হোক, আমি এটুকু বললাম। তবে যে কথাটা আমি বললাম যে কেরিয়ারের ক্ষেত্রে বলো বা যে কোনো অ্যাসপেক্টে বলো, কিছু কিছু ভুল এমন মারাত্মক হয়ে যায়, সেগুলো থেকে যদি বেরিয়ে আসা না যায়, সেগুলো থেকে যদি সাবধান হওয়া না যায়, তাহলে কিন্তু একটা লাইফ কিন্তু পুরো স্পয়েল হয়ে যেতে পারে বা একটা হেল হয়ে যেতে পারে। ক্যান বিকাম আ হেল, মানে মানে মারাত্মক অবস্থা হতে পারে। এবং এমন একটা ট্র্যাপে তুমি জড়িয়ে যাবে বা এমন একটা ট্র্যাপে তুমি পড়ে যাবে, সেই ট্র্যাপ থেকে কিন্তু তুমি মনে করছো যে এই ট্র্যাপ থেকে আমার বেরোনো দরকার, আমার এই কোর্সটা বা এই লাইনটা আমার চেঞ্জ করা দরকার বা কিছু একটা করা দরকার, এমন একটা সিচুয়েশনে চলে আসবে আমাদের মতো এজে এসে, সেখান থেকে তুমি ওই ট্র্যাপ থেকে আর বেরোতে কিন্তু পারবে না। এবং ওই ট্র্যাপে এমনভাবে তুমি আটকে যাবে, ওই ট্র্যাপ থেকে বেরোতে গিয়ে আরও আরেকটা ট্র্যাপে গিয়ে আটকে পড়বে। এরকম করতে 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 পুরো লাইফটা তোমার একদম হেলে পরিণত হবে একদম। মানে হয়তো এমন জিনিস তোমায় করতে হচ্ছে বা হবে, যে জায়গাটা তুমি চাইছো না, যেখানে তুমি যেতে চাইছো না, যেটা তুমি করতে চাইছো না, সেটাই তোমায় করতে হবে এবং সেখানে হাসি মুখ রাখতে হবে, সব থেকে বড় কথা। তো যাই হোক, এইগুলোর যন্ত্রণার কথা বলে আর বেশি বলবো না, বলে আমি জাস্ট আমার ছোট্ট ক্লাসটা শুরু করি। ঠিক আছে? তো আমি যেটা মেনলি আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং যে কনসেপ্ট আমি অনেকগুলো আলোচনা করেছি, একটা আমি স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে মেটিরিয়ালিটি কনসেপ্ট। মেটিরিয়ালিটি কনসেপ্ট মানে হচ্ছে বাস্তবসম্মত যে জিনিসগুলো করা দরকার, বা যেটার কোনো মেটিরিয়ালিটি কনসেপ্ট হচ্ছে যে রুল অফ কমন সেন্স। মানে আমি যখন অ্যাকাউন্টসের কোনো এন্ট্রি করব বা অ্যাকাউন্টসের কোনো কাজ করব বা অ্যাকাউন্টসের কোনো ট্রানজ্যাকশন যখন আমি এন্ট্রি করব, তখন ট্রানজ্যাকশন করার সময় বা অ্যাকাউন্টসের কাজ করার সময় আমাকে দেখে নিতে হবে কোন জিনিসটা মেটেরিয়াল, কোন জিনিসটা ইমমেটেরিয়াল, মানে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, এইটাই বলতে গেছি। দুটো ভাগে ভাগ করে দিতে হবে এবং আমাকে অ্যাকাউন্টসের প্রসিডিওরটাকে, এবং এর জন্য আমাদের যারা এক্সপার্টাইজ আছে তাদের হেল্প নিতে হবে। অফিসে যদি কোনো এক্সপার্টাইজ থাকে তার হেল্প নিতে হবে, সিনিয়র যিনি অ্যাকাউন্টেন্ট আছেন তার হেল্প নিতে হবে, বা যদি আমি আরও বেশি অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে বা আরও বেশি একটু অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্ষেত্রে বলছি, সেখানে যদি করি, সেখানে কিন্তু আমাকে বিভিন্নভাবে অ্যাকাউন্টসটাকে সাজিয়ে নিতে হবে যে আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোনটাকে কম গুরুত্ব দিতে হবে, বা কোনটার সাথে মার্চ করে নেওয়া যেতে পারে। যেমন আমি এখানে বলি যে এই মেটেরিয়ালিটি কনসেপ্টের একটা এক্সাম্পল হচ্ছে যে ধরো আমরা অনেকগুলো স্টেশনারি, অনেক সময় একটা অফিস চালাতে গেলে, সিম্পল একটা অফিস চালাতে গেলে বা একটা অফিসে যখন বসে আমরা কাজ করি, তখন আমরা কয়েকটা জিনিস, বিভিন্ন জিনিস আমাদের কিনতে হয়। যেমন ধরো একটা সিজার, মানে একটা কাঁচি কিনতে হয়। কাঁচির জন্য কি একটা আলাদা অ্যাকাউন্ট করতে হবে, একটা অ্যাকাউন্ট হেড তৈরি করতে হবে? না। আবার একটা রাবার কিনলাম বা পেন্সিল রাবার কিনলাম, পেন্সিল রাবারের জন্য কি একটা আলাদা অ্যাকাউন্ট হেড করতে হবে যে আমি কতগুলো পেন্সিল রাবার কিনলাম? বা ধরো আমি একটা পেপার কিনলাম, পেপার ওয়েট কিনলাম, পেপার ওয়েটের জন্য কি একটা আলাদা অ্যাকাউন্ট হেড করতে হবে যে আমি কতগুলো পেপার ওয়েট কিনলাম সারা মাসে বা বছরে? বা আমার যে পেপার রিল, যে পেপার আমরা কিনি অফিসে, যে পেপার আমাদের লাগে প্রিন্টারের জন্য বা আমাদের যারা প্রিন্টিংয়ের জন্য যে পেপারগুলো লাগে বা বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য লাগে,
সেইগুলো কত কিনলাম সেটার জন্য কি A4 সাইজ পেপার বা A3 সাইজ পেপারের জন্য আলাদা করে একটা অ্যাকাউন্ট করতে হবে? না। আমরা কি করব, আমরা এই যে ছোট 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 যে জিনিসগুলো কিনছি এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাসেটস, স্মল অ্যাসেটস। এই অ্যাসেটসগুলোকে কিন্তু আমরা অ্যাসেট বলে কিন্তু গণ্য করব না। এটা যদি অ্যাসেট বলে গণ্য করতে তাহলে সব কিছু, তাহলে প্রচুর মানে মানে একটা মানে অ্যাবনর্মাল একটা ব্যালেন্স শিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটা সিজারকে আমি আমার অ্যাসেট বটেই, সিজারটা যেমন একটা কাঁচি, সেটা আমি বছরে সুন্দর করে যদি আমি যদি যত্ন করে রাখতে পারি, একটা বছরের পর বছর একটা অফিসে বসে আমি একটা কাঁচি ইউজ করতে পারি, যেমন আমার বাড়িতেও ইউজ করি। ঠিক আছে, আবার একটা কাঁচি এমন হতে পারে একদিন ইউজ করলাম পরের দিনকে হারিয়ে গেল। পেন্সিল রবারের ক্ষেত্রে পেন্সিল রবার তো পেন্সিল শেষ হয়ে যায়, যাই হোক রবারও তাই। তো এগুলো আমরা অনেকদিন ধরে ইউজ করতে পারি, তো একটা ছোটোখাটো অ্যাসেটও বলতে পারি। কিন্তু এগুলোকে কিন্তু অ্যাসেট বললেও এই স্মল এটা যেহেতু খুব স্মল এক্সপেন্সেসের অ্যাসেট, এগুলোই কিন্তু আমরা অ্যাসেট হিসেবে আমরা বুকস অফ অ্যাকাউন্টসে কিন্তু আমরা এন্ট্রি করবো না। এগুলোকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে আমরা এটা দেখাবো এগুলোকে। ঠিক আছে, এবং এই যে আমি যে এক্সপেন্সেস হেডগুলো বললাম, এগুলো যে এক্সপেন্স হেডগুলো কিন্তু করার কোনো দরকার নেই। যেমন পেন্সিল রবারের জন্য আলাদা অ্যাকাউন্টেড করার দরকার নেই, তোমার যে সিজারের জন্য আলাদা অ্যাকাউন্টেড করার দরকার নেই, আমি যে পেন কিনলাম পেনের জন্য আলাদা অ্যাকাউন্টেড করার দরকার নেই। এগুলো সব কটাকে আমি কি করবো, একটা লেজার তৈরি করবো, একটা লেজার তৈরি করবো, তার মধ্যে এগুলোকে সব এই আইটেমগুলোকে ক্লাব করে দেবো। কি লেজারে, ধরো এই যে এই সমস্ত যে স্টেশনারি আইটেমগুলো, একটা হেড হচ্ছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। প্রিন্টিংয়ের জন্য কি কি খরচা হচ্ছে, পেপার টেপার যেগুলো কিনছি, যেগুলো প্রিন্টারের মেশিনের মধ্যে থাকছে, তার থেকে যে প্রিন্ট আউট বেরোচ্ছে, বা প্রিন্ট করতে গিয়ে যে খরচাগুলো হয়, বা জেরক্স করতে গিয়ে যে খরচাগুলো হয়। ঠিক আছে, প্রিন্টিং আর স্টেশনারিজ হচ্ছে এই সমস্ত আইটেম, এগুলো সব স্টেশনারির মধ্যে আমরা ঢুকিয়ে দেবো, ক্লাব করে দেবো। কী কী, এই পেন্সিল, রাবার, সিজার, A4 সাইজ পেপার, পেপার ওয়েট, তারপরে স্টেপলার, তো স্টেপলার পিন, তারপর হচ্ছে রাবার ব্যান্ড, তারপরে হচ্ছে তোমার আরও বিভিন্ন রকম জেমস ক্লিপ, বিভিন্ন রকমের পেন, তারপরে তোমার হচ্ছে মার্কার, এগুলো সব হচ্ছে আমরা স্টেশনারিজ বলে একটা হেড থাকবে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিজ, সেই হেডের সঙ্গে ক্লাব করে দিলাম। সুতরাং আমার এই একটা অ্যাকাউন্ট হেডের মধ্যে এই সবগুলো ঢুকে গেল। এগুলোর জন্য আলাদা আলাদা করে লেজার করতে হবে না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে এই মেটেরিয়ালিটি কনসেপ্ট। এই মেটেরিয়ালিটি কনসেপ্টটা কি বলছে, যে তুমি তোমার কমন সেন্সটাকে অ্যাপ্লাই করো, কমন সেন্সটা অ্যাপ্লাই করে আর তুমি দেখো তোমার অ্যাকাউন্ট, বুকস অফ অ্যাকাউন্টসে কোন যে মাইনার যে জিনিসগুলো আছে সেগুলোকে কোনো কারোর সাথে মার্চ করা যায় কিনা, সেগুলোকে কোনো বড় অ্যাকাউন্ট হেডের সাথে মার্চ করা যায় কিনা, তাহলে সেটা মার্চ করে দাও। এবং আরও যদি ইমেটেরিয়াল হয়, তার মানি ভ্যালু যদি একদম জিরো থাকে বা একদম পয়েন্ট সামথিং কিছু থাকে, তাহলে সেটাকে কিন্তু ইগনোর করা দরকার। যেমন পয়সার যে ভ্যালুটা যদি থাকে কোনো কোনো একটা অ্যাসেটে বা কোনো একটা লেজারে বা কোনো একটা তোমার অ্যাকাউন্ট হেডে দেখো, পয়সার যদি ভ্যালু থাকে, সেই পয়সার ভ্যালু আমরা ইগনোর করি। যেমন পয়েন্ট সামথিং পয়সা, সেগুলোকে আমরা ইগনোর করে দিই ব্যালেন্স শিটে অনেক সময়। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এই জিনিসগুলোকে ইগনোর করলে কি হয়, এই জিনিসগুলো ইগনোর করলে কি হয়, তাহলে আমার যে মাইনার ব্যাপারগুলো যদি এইগুলো নিয়ে যদি আমরা লেস কমপ্লিকেটেড হয়, ঠিক আছে, লেস কমপ্লিকেটেড হয়, এবং লেস কমপ্লিকেটেড হলে কি হবে, আমাদের কাজটা কিন্তু করতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের কাজ করতে সুবিধা হবে, আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে এই যে আমি যে কথাগুলো বললাম, যে কনভেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, কনভেন্সের জন্য ধরো আমরা প্রত্যেকে কিন্তু কনভেন্সের জন্য অনেক সময় আমরা যদি কোনো অফিসের কাজে কোনো বাইরে যাই, বা আমরা যদি কোনো স্টাফকে বাইরে পাঠাই, তাহলে সেক্ষেত্রে কী হয়, যে তাদেরকে আমরা একটা কনভেন্সের পেমেন্ট করি, তাদেরকে তারা একটা বিল করে, বা সেই অনুযায়ী আমরা পেমেন্ট করি। ধরো মেট্রোতে গেল, বাসে গেল, গাড়িতে গেল, ট্যাক্সিতে গেল, অন্য গাড়ি বলছি মানে ট্যাক্সিতে গেল বা উবেরে গেল, তারা একটা বিল দেয়, সেই বিলটা আমরা পেমেন্ট করি। কনভেন্সের মধ্যে আমরা এগুলোকে এগুলোকে ক্লাব করি, এবং এর জন্য কি আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করি, কাকে দিলাম। যেমন আমার নাম অয়ন মুখার্জি কনভেন্সের জন্য 100 টাকা নিল, বা আরেকজন যে স্টাফ আছে সে ABCD রামশ্যাম যদুমধু চাই আরেকজন আরও একটা কিছু টাকা নিল, কনভেন্সকে খরচা করলো, তার জন্য কি আলাদা আলাদা অ্যাকাউন্ট হেড করতে হয়? না, এই একটা কনভেন্স অ্যান্ড ট্রাভেলিং বলে একটা আলাদা অ্যাকাউন্ট হেড করা হলো, সেই অ্যাকাউন্ট হেডের সাথে এগুলোকে কিন্তু ক্লাব করা হলো। ঠিক আছে, তো এই জিনিসগুলোই হচ্ছে তোমার মেটেরিয়ালিটি কনসেপ্টের হচ্ছে কথা, যে তুমি যখন অ্যাকাউন্টিংয়ের কাজ করবে, বা অ্যাকাউন্টসের এন্ট্রি করবে, বা অ্যাকাউন্টসের ক্লাসিফিকেশন করবে, বা অ্যাকাউন্টসের সামারাইজেশন করবে, বা অ্যাকাউন্টসের যখন যে ফাইনাল অ্যাকাউন্টসের যে এন্ট্রিগুলো করবে, বা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন যখন করবে, সেক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে কোন জিনিসগুলো মেটেরিয়াল, কোন জিনিসগুলো ইমমেটেরিয়াল। ঠিক আছে, এবং কোন জিনিসটা কোন জিনিসের সাথে কোনো কিছুর সাথে মার্চ করা যায় কি না। ঠিক আছে, তো মার্চ করা গেলে যদি মনে হয় যে মার্চ করা যাবে, তাহলে সেটার সাথে সেটাকে মার্চ করে দিতে হবে। এবং এর যে এই যে জিনিসটা
এই জিনিসটা তোমাকে দেখতে হবে কি এর ব্যাপারটা, এটা তোমাকে মেটেরিয়াল, এই যে মেটেরিয়াল ইমেটেরিয়াল যে ব্যাপারগুলো দেখতে হবে, যে আমি যে এন্ট্রিটাকে ইগনোর করছি বা আমি যে ইভেন্টটাকে ইগনোর করছি বা ছোটো যে আইটেমগুলোকে ইগনোর করছি, সেই আইটেমগুলো আমার যারা স্টেক হোল্ডার্স আছে আমার কোম্পানি বা আমার অর্গানাইজেশনে, তাদের ডিসিশন মেকিংয়ে সেই জিনিসগুলোকে এফেক্ট করছে কি না। যদি সেটা এফেক্ট করে তাহলে ডিসিশন মেকিংয়ে, তাহলে কিন্তু সেই এন্ট্রি কিন্তু করতেই হবে। সেই এন্ট্রিকে কিন্তু আলাদা করে কারোর সাথে ঢুকিয়ে দিলে হবে না বা সেটাকে ইগনোর করলে হবে না। সেটা ছোটোখাটো ব্যাপার নয়, সেটা ডেফিনেটলি বিজনেসের সেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি সেটা কিন্তু তাহলে এন্ট্রি করতে হবে, যেটা এন্ট্রিগুলো করলে যেগুলো যেই এন্ট্রিগুলোর ভ্যালু বা যেই এন্ট্রিগুলোর রেজাল্ট কিন্তু কোনো একটা ডিসিশন মেকারের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনকে প্রভাবিত করে বা এফেক্ট করে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সাধারণত অ্যাকাউন্টেন্ট যারা আছে, যারা অ্যাকাউন্টস মেনটেন করে, তাদের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো। এগুলো সাধারণত ম্যানেজারিয়াল লেভেলে এগুলো তারা এগুলো নিয়ে তোমাকে বলবে না ডেফিনেটলি, কারণ তুমি কিভাবে অ্যাকাউন্টসটাকে, তোমার আলটিমেট এম হবে আমার অ্যাকাউন্টসটাকে প্রপার অ্যাকাউন্টিংটাকে মেনটেন করা, প্রপার অ্যাকাউন্টসটাকে মেনটেন করে অডিটরের হাতে হ্যান্ড ওভার করা। এবার অডিটর তারপর চেক করে তোমার অডিটর সার্টিফাই করবে যে বুকস অফ অ্যাকাউন্টসটা ঠিক আছে কিনা। এবং এই প্রপার অ্যাকাউন্টিংটা মেনটেন করতে গেলে এই মেটেরিয়ালিটি কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি আগেও বললাম একটু আগে, যে প্রত্যেকটা তোমার কমন সেন্স অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন জিনিসটাকে কোন জিনিসের সাথে মার্চ করে দেওয়া যায়, কোনটা মার্চ করে দেওয়া যাবে না, কোনটাকে সেপারেটভাবে দেখাতে হবে। যেটা সেপারেটভাবে দেখানোটা খুব দরকার। কিসের জন্য দরকার? যে সমস্ত জিনিসের ওপর আমাদের যারা স্টেক হোল্ডার আছে বা আমাদের যারা কোম্পানির যারা ডিসিশন মেকার আছে, তাদের ইনফরমেশনকে তারা প্রভাবিত করছে কিনা সেই ব্যাপারগুলো, সেইভাবে এই মেটেরিয়াল ইনমেটেরিয়াল ম্যাটারগুলোকে সেগ্রিগেট করে বা ডিফারেন্সিয়েট করে সেইভাবে এন্ট্রি করতে হবে বা ইগনোর করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস, মেটেরিয়ালিটি কনসেপ্ট, যেটা তোমরা আশা করি আমি বোঝাতে পারলাম। যদি কোনো অসুবিধা হয় বুঝতে বা কিছু, তাহলে যদি মনে হয় যে আমি ঠিকমতো তোমাদের জিনিসটা তোমরা বুঝতে পারোনি বা কিছু প্রবলেম যদি হয়, ডেফিনেটলি কমেন্টস বক্স এখানে থাকে, কমেন্টসে অবশ্যই পারলে জানিও, এটা রিকোয়েস্ট করলাম। এবং আমি তার আগে যে কথাগুলো তোমাদের স্পিরিচুয়াল যে কথাগুলো বললাম, সেগুলো পারলে একটু শুনবে, সেগুলো কিন্তু মেনটেন করে চলার চেষ্টা করবে। এবং আমি আবার বলছি, তোমরা যেটা পড়াশুনো করবে বাড়িতে যখন পড়বে, তখন লেখার একটা ব্যবস্থা করবে, অবশ্যই লেখার প্র্যাকটিস বা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস। এবং যারা আমার কথা, যে সমস্ত সিনিয়র লোকেরা যারা শুনছে, তাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকেও তোমরা চেষ্টা করবে যে তারাও যেন একটু তাদের লেখার অভ্যেসটা তাদেরকে মেনটেন করা। আমি যেমন আমার মেয়েকে এটা করার চেষ্টা করছি, যে যেটা পড়ছে সেটাই যেন লেখে, সেটা লিখছে, সেটাতে কনসেন্ট্রেশন কিন্তু কিছুটা হলেও বাড়ছে বা বাড়বে। এবং মোবাইল অ্যাডিকশান থেকে বাঁচার জন্য এটা কিন্তু একটা অন্যতম একটা প্রসিডিওর, এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রসিডিওর। হ্যান্ড রাইটিং প্র্যাকটিস এভরিডে, একটা টাইম মেনটেন করে, একটা টাইম স্লট ফিক্স করে। তো যাই হোক বন্ধুরা, বা আমার স্টুডেন্ট যারা আছো বা যারা বাচ্চারা আছো, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে রাত্রিবেলা এইটা আজকের আমি ব্লগটা শেষ করছি, লাইভটা। আবার খুব শিগগিরই তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট একটা ক্লাসে। ঠিক আছে, আর একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আমি আসবো। তো শুভরাত্রি, ভালো থেকো সবাই।